দিল্লিতে বসে প্রেস কনফারেন্স যেন না করতে পারে এর জন্য সরকার বারবার দফায় দফায় বলেছে, কিন্তু কোনোভাবেই তাদেরকে মানানো যায় না। দীনেশ ত্রিবেদী ডক্টর ইউনুস সরকারের সময় থেকেই বলে আসছে, কাজ হয় নাই। এই সরকারও সম্প্রতি বেশ তৎপরতা চালিয়েছে। হুমায়ুন কবির বলেছেন, মানে উপদেষ্টা বলেছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, দফায় দফায় এই বার্তাটা তাদেরকে পাঠানো হয়েছে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্নভাবে, কিন্তু তারা আসলে কোনোভাবেই মানানো গেল না। আমাদের দেশে বলা হলো কোনো গণমাধ্যম যেন সেটার কোনো কাভারেজ না করে, এবং গণমাধ্যমগুলো কম বেশি সেটা মেনেই চললো। কিন্তু দেখা গেল যে তারা তো আসলে ঠিকই সেই প্রেস কনফারেন্সটা করলো, রয়টার্স সেটা লাইভ করলো, সব রকম আন্তর্জাতিক গণমাধ্যম সেখানে আসলো এবং সেটার কাভারেজ পেলো। তাহলে আসলে বাংলাদেশ এখান থেকে মানে তাদেরকে আটকে রেখে কি লাভ হতো? কি লাভ হলো? বাংলাদেশের তো এখানে কোনো ক্ষতি নাই। এবং এটা করে তো আওয়ামী লীগের আপনি প্রশ্ন করতে পারেন যে আওয়ামী লীগের কোনো লাভ হয়েছে কিনা এই প্রেস কনফারেন্স করে। হুম। বাংলাদেশের কোনো ক্ষতি নাই। আপনি তো প্রশ্নটা করছেন যে বাংলাদেশের কি লাভ হলো। আসলে আমি বলবো যে বাংলাদেশের কোনো মানে ক্ষতি যদি নাই। লাভই কিন্তু না এই হয় বা যদি ক্ষতিরই শঙ্কা না থাকে তাহলে আটকানো কেন? সে বলছে যা বলুক তাতে মানে এত কি যায় আসছে? যদি না, কোনো কারণ লাভ সে তো ক্ষতি না থাকে। তাকে তো এখন প্রায়োরিটি কোনটা? প্রায়োরিটি হচ্ছে তাকে ট্রায়াল ফেস করতে হবে। ট্রায়াল ফেস করার আগে আপনি যদি তাকে সংবাদ সম্মেলন করতে দেন, এরকম এরকম এত প্রিভিলেজড অপরাধী তো সবাই হতে পারে না যে আপনি আপনি অপরাধী কিন্তু আপনাকে আমি সংবাদ সম্মেলন করতে দেবো, বা আমি অপরাধী আমি সংবাদ সম্মেলন করতে পারবো। এখন এটা হলো দিল্লির আহাম্মকি। তারা রাষ্ট্রটা বড় হলেও তাদের মাথা হচ্ছে গোবর ভর্তি, কারণ তারা বাংলাদেশের মানুষকে বাদ দিয়ে একটা সন্ত্রাসী দলকে বেছে নিয়েছে। এটা তাদের ব্যাপার। এখন তারা এবং সেখানে রয়টার্সের যে কথাটা বললেন, ওখানে ওই সামথিং রুমা পাল বলতে একজন ভদ্রমহিলা আছেন। হুম। তিনি আসলে ভারতীয় অবশ্যই, এবং অন্তর্বর্তী সরকারের পুরো সময়ে আমাদের যাদের যাদের সাথে তিনি কথা বলেছেন, মানে আমার সাথে কথা বলেন নাই, কিন্তু যাদের সাথে সাথে তিনি বিভিন্ন কথা বলেছেন সেগুলো তো আমরা জানি। তার একমাত্র কনসার্ন ছিল যে অন্তর্বর্তী সরকার ওই আদানির সাথে যে চুক্তিগুলো আছে সেগুলো মানে বজায় রাখবে কিনা, নাকি সেগুলো বাদ দিয়ে দিবে। ফলে বুঝতেই পারছেন রয়টার্সে কিংবা এরকম ওয়েস্টার্ন মিডিয়া গুলোতে তো ইন্ডিয়ার কিছু লোক আছে, ইন্ডিয়ান অ্যাসেট তো আছে। তারা এই ঘটনাটা তাদের মতো করে ফ্রেমিং করতে চাচ্ছে। কিন্তু সেটাতে খুব বেশি লাভ হবে এরকম মনে করার কোনো কারণ নাই। কারণ হচ্ছে দুটো উদাহরণ দিই। একটা হচ্ছে জাতিসংঘের কাছে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যখন একটা প্লি করলো যে ওই যে তাদের যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট, হুম। এটা এটার মধ্যে কিছু এটা নিয়ে তারা কথা বলতে চায় বা এরকম কিছু সামথিং, তখন কিন্তু জাতিসংঘ বলেছে যে এটাকে অবিশ্বাস করার মতো কোনো কারণ আমাদের সামনে হাজির হয় নাই। এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে গতকাল জাতিসংঘ কিন্তু জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন হুম। করেছে। অর্থাৎ আপনি যতই বলেন জুলাইকে আপনি ঝুলাবেন, আপনি জুলাইকে বলবেন জুলাই মানে মিথ্যা, আহ উল্টো আপনি মিথ্যা হয়ে যাচ্ছেন, মানে আওয়ামী লীগ মিথ্যা হয়ে যাচ্ছে। এবং আওয়ামী লীগ আহ ওই যে আপনার এখানে কিন্তু যিনি জিম আওয়ামী করতে লীগের আসেন, পক্ষ জিম থেকে মানে জিম আমার করার যে অনুষ্ঠানে যারা নেতারা আসেন তারা বলেছেন, যারা আসলে যে যারা জাতিসংঘে গেছেন তারা জিজ্ঞাসা করেছেন যে ১৪০০ যে শহীদ কারা তারা সেই তালিকা দিতে মানে সেটি দিতে পারে নাই জাতিসংঘ। মানে যেই জায়গাগুলো প্রশ্ন আমি আপনার কাছে প্রশ্ন আছে সেগুলো আপনার কাছে তুলছি। আপনি যদি এটা আরেকটু ব্যাখ্যা দেন। এবং জাতিসংঘ ওই প্রতিবেদনের একদম শুরুতেই লিখে দিচ্ছে যে এটা জাতিসংঘর যে এডিটোরিয়াল স্ট্যান্ডার্ড সেটি মেনে করা হয় না, এবং এটি কোনো আদালতে বিচারক মানে সাক্ষী হিসেবে এটা সাক্ষ্য হিসেবে প্রমাণযোগ্য না। ফার্দার তদন্ত প্রয়োজন। মানে এডিটোরিয়াল পলিসি মেনেই যদি না হয় তাহলে সেটা আসলে মান কি? আমরা তো এটা পড়েছি এবং আমরা দেখেছি যে এখানে যে যুক্তিগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো অকাট্য। আর আমরা তো এটা আমাদের জীবন দিয়ে এখানে দেখেছি। হ্যাঁ, নিশ্চয়ই। এখন এর বাইরে জাতিসংঘ এটাও বলেছিল যে যদি বাংলাদেশ এই কেসটাকে আইসিসি তে নিতে চায় তাহলে তারা সহযোগিতা করবে। কিন্তু বাংলাদেশের এরকম কোনো কারণ তৈরি হয় নাই, কারণ এখানে আমাদের একটা ফাংশনাল ট্রাইব্যুনাল আছে। ফলে এখানে এটার বিচার কার্য হবে। এবং জাতিসংঘ এখানে ক্লোজলি এটা অবজার্ভ করছে যে বিচারের আন্তর্জাতিক যে মানদণ্ড সেটা যেন রক্ষিত সেই হয়। মানদণ্ড নিয়ে ফলে আন্তর্জাতিক এটাকে সংস্থাগুলো কন্টিনিউয়াসলি আপত্তিও জানিয়ে যাচ্ছে। যেমন কোন কোন সংগঠন? যেমন হিউম্যান রাইটস ওয়াচ তারা এটা নিয়ে আপত্তি জানিয়েছে। আম আরো কয়েকটা সংগঠন আছে যারা আসলে স্পেসিফিক্যালি কয়েকটা বিচারের কথা বলে, এবং যারা ধরেন আন্তর্জাতিক সাংবাদিক ডেভিড বার্গম্যান তিনি এটা নিয়ে লিখেই যাচ্ছেন। যিনি আসলে আগেও যুদ্ধাপরাধীর ট্রায়াল যখন হয়েছিল তখনও তিনি সেখানে আছেন, এবং এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল নিয়ে তার বিশেষ একটা জায়গা কাজ করার। তারা আসলে এটা নিয়ে নানান রকম অভিযোগ, আপত্তি বা এটার আনফেয়ারনেস, ডিউ প্রসেসের অভাব ইত্যাদি নিয়ে বলে যাচ্ছেন। না, একটা যে হলো যে আপনার হিউম্যান রাইটস ওয়াচের ইয়েটা আমি দেখি নাই, হুম। বা আমি হয়তো এড়িয়ে যেতে পারে, আমার চোখে পড়ে নাই। ডেভিড বার্গম্যান সাহেব তো তখন আওয়ামী লীগের সবচেয়ে অপছন্দের তালিকায় ছিলেন। একদম। এখন আবার তিনি আওয়ামী লীগের সবচেয়ে প্রিয় ব্যক্তি, এরকমই হয়।
হ্যাঁ। তা আমরা তখনও ডেভিড বার্গম্যানকে খুব বেশি মানে লুফে নেই, এখনো আমাদের ডেভিড বার্গম্যানের কথা নিয়ে প্রশ্ন নিয়ে কোনো দ্বিধা নাই। তিনি প্রশ্ন করছেন, গণতান্ত্রিক সমাজে যে প্রশ্নগুলোর কথা করা উচিত সেগুলো তিনি করছেন। অযৌক্তিক প্রশ্ন এবং করছেন? কিছু কিছু তার প্রশ্নগুলো আহ, তার একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং নিজস্ব পলিটিক্যাল বোঝাপড়া আছে। তিনি তো আর শুধু আন্তর্জাতিক সাংবাদিক বললে হবে না, তার সাথে বাংলাদেশের এক ধরনের সম্পর্ক তো আছেই। তিনি দীর্ঘদিন যাবত বাংলাদেশে কাজ করছেন এবং বাংলাদেশের যে অভ্যন্তরীণ যে রাজনীতি, তিনি এটার অংশই এক এক হুম। অর্থে। হ্যাঁ, তিনি এখানে তিনিও একটা পক্ষ, ঠিক আছে। ফলে তিনি সেখান থেকেই তার প্রশ্নের ফ্রেমিং তো আছে, ফ্রেমিং গুলো সাজান। সেটাতে কোনো সমস্যা নেই, তিনি তারটা করছেন। এবং আমি মনে করি যে বিচারিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন থাকাটাই ভালো। তাহলে বিচারিক প্রক্রিয়া আরো বেশি স্বচ্ছ হবে এবং ট্রাইব্যুনালকে জাস্টিফাই করতে হবে তার রায়গুলো। এটা সত্য যে কিছু কিছু ক্ষেত্রে কিছু তো মামলা বাণিজ্য এগুলো তো হচ্ছে, এগুলো বাংলাদেশের প্রায় ঐতিহ্যের মতো যে এগুলো হয়ে থাকে, এবং সেগুলো আবার এই রাজনৈতিক দলগুলোই করে থাকে। তো সেইটা সমাধান করা এক জিনিস। আর এটার কারণে আমি বলবো যে ও দেখো দেখো তাহলে জুলাই কিছুই হয় না, আওয়ামী লীগ নিষ্পাপ, সেটা হলো আরেক জিনিস। হুম। হ্যাঁ, বা দুই ভাবে দেখাটাই ভালো হবে। হুম। নিশ্চয়ই আওয়ামী লীগ নিষ্পাপ হবে কেন? মানে তাদের কিন্তু বিচারিক প্রক্রিয়া যদি স্বচ্ছ না হয়, সেটা যদি প্রশ্নবিদ্ধ, তাহলে তো এটা একটা বড় জায়গা রয়ে গেল। মানে বারবার এই জায়গাটা যদি প্রশ্ন করার সুযোগ রেখে না, দেওয়া হয়। বড় কোনো ওইরকম 13 সালে যেরকম ছিল যে একটা ক্যাঙ্গারু কোর্টের মতো, আপনি দাঁড়িয়ে যাবেন আমি বসিয়ে দেব, কিংবা ধরেন আপনার যিনি অভিযুক্ত হুম। তার সন্তান কিংবা সাক্ষীকে গুম করা, হুম। হ্যাঁ, সুখরঞ্জন বালির মতো ঘটনা তৈরি করা, এখনো এগুলো দেখা কিংবা যাচ্ছে যে স্কাই আমি যদি কেলেঙ্কারি। না বলি তাহলে তো বলবেন, মানে সেই শেখ হাসিনার পক্ষের আইনজীবীর সেই বক্তব্য যেটি আসলে অন ক্যামেরায় বলে ফেলেছেন, যেটি আসলে ক্যামেরা অফ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু অন থাকাতে সেটিও তো মানে চলে আসছে, যে তিনি বলছেন যে আসলে বোঝা যাচ্ছে যে এখানেও কোনো একটা আ যোগসাজশ, সেই শব্দটা যেভাবেই বলি না কেন, তাদের মধ্যে আছে বিচারক বা শেখ হাসিনার পক্ষের আইনজীবী যিনি ছিলেন। ওরকম ঘটনা তো এখানেও দেখা গেছে। শেখ হাসিনাকে আরো ভালো আইনজীবনী দিক না, অসুবিধা নাই তো। তিনি হুম। আর আর আসলে তার পক্ষে কে এরকম একটা মানে মানবতা বিরোধী অপরাধের দায়ে যিনি অভিযুক্ত, তার পক্ষে মানে কেউ কেউ যে এখনো মানে কি বলে ফাইট দিচ্ছেন আইনি, এটাই তো মানে বেশি।